আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক জনাব আলী আহমেদ মাবরুর। মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। মাবরুর, শুরুতে আজকের জাতীয় কয়েকটা প্রসঙ্গ নিয়ে আপনার সাথে শুরু করতে চাই। তার মধ্যে হচ্ছে শাহবাগে ছাত্রদলের সমাবেশ, এবং আমরা জানি যে শহীদ মিনারেও এনসিপির একটা প্রোগ্রাম চলছে। তো সব মিলে আজকে ছাত্রদলের এই প্রোগ্রাম এবং এনসিপির এই প্রোগ্রাম নিয়ে আপনি কি ভাবছেন বা কি দেখছেন আসলে বিষয়টা? ধন্যবাদ। গত বছরের জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়েছিল, যেটিকে আমরা ৩৬শে জুলাই নামে আমরা অতিবাহিত করেছি এবং পার করেছি, সেটা বাংলাদেশে একটা নতুন ডাইমেনশন এনে দিয়েছে। আমরা বলছি এখন যেটা একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের কোনো অস্তিত্ব নেই, তাদের পতন হয়ে গেছে। এবং এই অভ্যুত্থান বিপ্লব, এটার বিনিময়ে আমরা প্রায় অজস্র মানুষ তাদের জীবন দিয়েছে। সংখ্যাটি এখনো নির্দিষ্ট করে বলা না গেলেও ধারণা করা হয় যে প্রায় ১৪০০ মানুষ জীবন দিয়েছে এবং আহত হয়েছে ২০,০০০-এর বেশি মানুষ। এত রক্ত এবং এত ত্যাগের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছিল, তার ১ বছর আসলে এখন আমরা পালন করছি। তো এই উপলক্ষে ৩৬শে জুলাইয়ের প্রথম দিন যেটা, সেদিন থেকেই জুলাই মাস থেকে আমরা এই উদযাপনটি আমরা শুরু করেছি। বিভিন্ন দল, বিভিন্ন ফ্রন্টে, বিভিন্ন ব্যানারে এই আয়োজনগুলো হচ্ছে মাস জুড়ে। গত ১ মাস এবং আজকে প্রায় ৩ আগস্ট, পুরো প্রতিটা দিনই কোনো না কোনো ধরনের প্রোগ্রাম হচ্ছে। আলোচনা সভা, গোল টেবিল, মানববন্ধন, সমাবেশ, সভা, মিছিল, বিভিন্ন ধরনের প্রদর্শনী, বিভিন্ন ধরনের কালচারাল উৎসব, এগুলো হচ্ছে। এই সবই উদ্দেশ্য হচ্ছে মূলত জুলাই বিপ্লবের চেতনা, যেটা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা, যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, এবং এটার কারণটা কি ছিল সেটা একটা রিথিঙ্ক করা, একটা রিভিউ করা, যে কি কারণে আসলে বিপ্লবটি হলো, আমরা তার কতটুকু এগোতে পারলাম, কতটুকু পূরণ করতে পারলাম, এখনো কত পথ পেরোনো বাকি। এই সব কিছুর একটা পর্যালোচনা করে এই আলোচনাগুলো বা এই যে আয়োজনগুলো হচ্ছে, তার মধ্যে দিয়ে মূলত ঘুরে ফিরে আলোচনাগুলোই আসছে। এই মুহূর্তে ওই এলাকাটায় মূলত ৩টা প্রোগ্রাম হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর একটা কালচারাল ফেস্টিভ্যাল চলছে, এটা ১ থেকে ৪ তারিখ পর্যন্ত। সেখানে দুপুর ২টো-৩টা পর্যন্ত, ২টো পর্যন্ত বেসিক্যালি আপনার বিভিন্ন ধরনের ফটো প্রদর্শনী, প্লাস জুলাই বিপ্লবের যে নানা ধরনের যে সিম্বলিক যেই ঘটনাগুলো ছিল, যে জায়গাগুলোতে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল বা লাশের যে ছবিগুলো ছিল, পুলিশের ভায়োলেন্স, এগুলোর কিছু দুর্লভ কিছু আলোকচিত্র, প্লাস আপনার ওই সময়কার ফ্যাসিবাদী আমলের অন্যতম একটা প্রতীক ছিল তাদের ফ্যাসিজমের আয়নাঘর, তার একটা প্রতীকী সেখানে কিছু করা হয়েছে। বাংলাদেশের একটা বিরাট মানচিত্র আছে, সেখানে কোন জেলায় কোন শহীদ তার একটা ডায়াগ্রাম সেখানে আছে। তো এইভাবে তারা সেখানে এটা উদযাপন করছে। এটা আগামী ৪ তারিখ পর্যন্ত চলবে। এর পাশাপাশি আজকে শাহবাগে বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের একটা সমাবেশ হচ্ছে। সমাবেশটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু যেহেতু ওখানে এনসিপির একটা প্রোগ্রাম ডিক্লেয়ার ছিল এবং এনসিপি যেহেতু জুলাই বিপ্লবের সরাসরি এর সাথে সম্পৃক্ত একটা ছাত্রদের সংগঠন, সো ছাত্রদল তাদের কে সম্মান দিয়ে তারা নিজেরা ওখান থেকে সরে এসে ছাত্র দল প্রোগ্রাম করছে শাহবাগে, আর এনসিপি তার প্রোগ্রামটা করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যদিও বৃষ্টি মুখর দিন, ওই জায়গাগুলোতে জমায়েতের কিছু প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে যানজটেরও একটা ব্যাপার আছে বৃষ্টি বাদল হওয়ার কারণ। আজকে সকাল থেকেই পুরো শহরে বেশ তীব্র যানজট, অনেকগুলো গণমাধ্যম এটা নিয়ে রিপোর্টও করেছে। কিন্তু মূল জিনিস হচ্ছে যে আসলে এই সময়টা খুবই সিগনিফিকেন্ট, কারণ আমরা যদি একটু পেছন ফিরে তাকাই যে কি কঠিন সময় আমরা এই ৩ তারিখ গত বছর এটা পার করেছি। এক ধরনের কারফিউ ছিল, তারপরে পুরো ঢাকা শহরে কেউ নামতে পারছিল না। এই ছাত্র জমায়েত যে বিভিন্ন জায়গায় খুচরো খুচরো করে তারা তাদের মতো করে জমায়েত হয়ে তারা পুলিশের সাথে ক্ল্যাশে ছিল। পুলিশ দেদারসে গুলি করছিল প্রতিদিন। আপনার মনে থাকবে যে পত্রিকাগুলোতে নিউজ আসতো ৭০ জন ৮০ জন করে মানুষের মৃত্যু। এর মধ্যে বিশেষ করে যাত্রাবাড়ির কথা বলতে হয়, আশুলিয়ার কথা বলতে হয়, যেগুলোর কিছু কিছু বীভৎস মৃত্যু আমাদেরকে খুব তাড়া করে ফেরে। কিছু স্মৃতি, লাশ পুড়িয়ে দেওয়ার স্মৃতি, ছোট ছোট বাচ্চা বারান্দায় ছিল, সেখানেও তার
হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলার স্মৃতি, এগুলো সব আছে। তো এইগুলো এই সময়টা খুব কঠিন, অনেকটা সেই বাস্তবতাকে সামনে রেখে সেই সময়কে ধারণ করবার জন্য এই সমাবেশগুলো হচ্ছে। ছাত্রদল এবং এনসিপি দুটোই আজকের এই প্রোগ্রামে তাদের একটা শক্তি প্রদর্শন, আমি বলবো তাদের একটা শক্তি প্রদর্শনের জন্য তারা এই সমাবেশ দুটোকে তারা ব্যবহার করছে। ছাত্রদল প্রতিষ্ঠিত দল, বড় দল, অনেক পুরনো দল বিএনপি, এবং গত 15-16 বছরে বিএনপি ফ্যাসিজমের একটা ভিকটিম ছিল, ফলে তাদের এক ধরনের তাদের একটা ব্যাখ্যা আছে পুরো বিপ্লব অভ্যুত্থান সম্বন্ধে, তারা সেখানে তাদের মতো করে কথা বলছে। পক্ষান্তরে এনসিপি তাদের রাজনীতিটা তো বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে, এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এই আন্দোলনটা তারা পরিচালনা করেছিল। পরবর্তীতে তারা জাতীয় নাগরিক কমিটি করেছে, তারপরে সেটা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হয়েছে। তারা আবার তাদের জায়গা থেকে বিপ্লবের কিছু চেতনাকে ধারণ করে তারা কাজ করছে, এবং তারা ওখানে আজকে একটা বিপ্লবের ঘোষণাপত্র দিবে, জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র তাদের দেওয়ার কথা আছে। আমি যেহেতু ঘোষণাপত্রের কথা বললেন, আমি একটু এখানে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আসলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়টি কি এনসিপির দেওয়ার কথা? এটা আপনার মনে থাকবে যে এটা আসলে গত কয়েক মাস ধরেই তো এটা নিয়ে টানাপোড়েন চলছে। এটা নিয়ে এই বছরের শুরু থেকে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেটাকে কেন্দ্র করেও বেশ কিছু বিক্ষোভ হয়েছে এগুলোর দাবিতে। হয় কিছু একটা বলে আবার ম্যানেজ করা হয়, আবার এটা হয়। তো যখন তারা এই আন্দোলনটা করছিল, তখন ওই প্রধান উপদেষ্টার কার্যালয়ের লোকেরা কিন্তু তাদেরকে শান্ত করলেন এবং বললেন যে এটা আমরা চাই না যে কোনো একটা বিশেষ দল এটা করুক, এটা সরকারের তরফ থেকেই সকল দলের একটা সম্মতির ভিত্তিতে এটা ঘোষণা করা হবে। এরপরও তো আসলে এটা হচ্ছে না, এবং না হতে এটা জুলাই পর্যন্ত এসছে, এবং এই বাস্তবতাটাই এই জুলাই ঘোষণাপত্র বলেন বা বিপ্লবের ইশতেহার যাই বলেন, এই ব্যাপারগুলো এই পর্যন্ত আসার কারণে এখন আবার বিভিন্ন সংগঠন, কালচারাল সংগঠন বলেন অথবা পলিটিক্যাল পার্টি বলেন, তারা আবার তাদের মতো করে একটা সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম, দুদিন আগে আপনি জানেন যে সরকারের তরফ থেকে একটা ঘোষণাপত্রের একটা ড্রাফট এটা পাবলিক করা হয়েছে। সেই ড্রাফটও অনেকেই কাছেই মনোপুত হয়নি, এটা একটা কারণ। তো সব মিলিয়ে মিশে যে যার একটা প্রত্যাশার জায়গা থেকে করছে এটা। আমি এনসিপির ব্যাপারটা এভাবে বলি যে তারা যেহেতু বিপ্লবের নেতৃত্ব ওই সময় ছিল, যদিও অন্য একটা প্ল্যাটফর্মের ব্যানারে, কিন্তু তাদের তো একটা নিজস্ব দায়বদ্ধতা আছে। ফলে তারা যদি দেখে যে তাদের যে কনসেপ্ট থেকে বা যেই উই ওয়ান্ট জাস্টিস বা বৈষম্যের বিরুদ্ধে যে অবস্থান তাদের ছিল, সেই জায়গাটা থেকে সরকারের যে ঘোষণাপত্র সেটা পুরোপুরি রিফ্লেক্টেড হচ্ছে না, তাহলে তাদের একটা দায় থাকতে পারে। আমি যতটুকু জেনেছি, আগামী পরশুদিন অর্থাৎ 5 অগস্ট 36শে জুলাইয়ের দিন, সেই দিন মানিক মিয়া ভেন্যুতে এইখানে মূল সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দেয়া হবে, এবং ইতোমধ্যেই সরকার বিএনপি সহ জামাত সহ বড় দলগুলোর সাথে আলোচনা করেছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, এবং সেখানে তারা এই বিপ্লবটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ঘোষণা করবে। এটা 5 আগস্ট বিকেলে, এটা একটা ন্যাশনাল ইভেন্ট হবে, এবং ওইটা তাদের মতো করে সরকার করবে। সুতরাং আমরা হয়তো এই 5 আগস্টের মধ্যে অর্থাৎ 36শে জুলাইয়ের মধ্যেই আমরা হয়তো এই বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্রের একটা রূপ আমরা দেখতে পারবে। এখন সেইটা মানুষকে কতখানি প্রত্যাশা পূরণ করতে পারবে সেটা তো তখন বোঝা যাবে। তবে আপাতত এই ছাত্রদের যে প্রতিক্রিয়া বা বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে নতুন করে যেগুলো তৈরি হয়েছে, তাদের যে প্রাথমিক যে প্রতিক্রিয়া আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে যে তারা খুব বেশি সন্তুষ্ট নয়। তাদের কাছে মনে হচ্ছে যে একটা গদ বাঁধা কিছু আলাপ সেখানে আছে। আমি এর বাইরে একটা প্রসঙ্গ আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা যদি 1 বছর পেছনে ফিরে তাকাই, কি একটা তুমুল ঐক্য এবং মানুষের বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই এক কাতারে নেমে এসেছিল। আজকে আসলে আমরা দেখছি যে শাহবাগে আজকে 3টা প্রোগ্রাম হচ্ছে জুলাইকে কেন্দ্র করেই। তো এটা কি কাম্য ছিল না যে আসলে জুলাই নির্ভর প্রোগ্রামগুলো অন্ততপক্ষে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যের একটা বাতাবরণ তৈরি হওয়ার দরকার ছিল কিনা? এই 1 বছর পেরিয়ে এসে যদি সবগুলো রাজনৈতিক দল বা সংগঠন একসাথে জুলাইয়ের একটা প্রোগ্রাম করত, সেটা কি বেশি সুন্দর হতো না? বাস্তবতা হচ্ছে হলে ভালো হতো, কিন্তু এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের বিবেচনায় রাখতে হবে, সেটা হচ্ছে যে জুলাইতে কিন্তু কেউ কোনো প্ল্যাটফর্ম বা দলীয় ব্যানারে অংশগ্রহণ করেনি। ফলে জুলাইয়ের একটা সার্বজনীন রূপ ছিল। জুলাই বিপ্লবের পরে ওই রূপটার আর ওইভাবে প্রয়োজন পড়েনি, এবং যে যার
প্রকৃত পরিচয় তারা এক্সপোজ করে দিয়েছে বা নিজেরা সেভাবে আবির্ভূত হয়েছে। ফলে এখন যেটা হয়ে গেছে যে এখন প্রত্যেকটা দলের বা প্ল্যাটফর্মের যে নিজস্ব যে চিন্তাধারা আছে সেটাকে তারা তাদের মতো করে স্টাবলিশ করতে চাচ্ছে। আপনি যেটা বলছেন সেটা একমাত্র করতে পারে সরকার। মানে এখন যেহেতু তখন একটা ফ্যাসিবাদী সরকার ছিল, তার বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে তারা সবাই যোগ দিয়েছিল এবং আন্দোলনটা যেন সফল হয় এজন্য তারা সচেতনভাবে নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটিটা তারা গোপন রেখেছিল। কেউই প্রকাশ্যে, বিশেষ করে মূল যে রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি, জামাত, কেউই প্রকাশ্যে এটার পক্ষে অবস্থান নিয়ে তারা ঘোষণা দিয়ে কিছু করেনি। কিন্তু এখন কিন্তু পুরো বিপরীত একটা চিত্র। এখন হচ্ছে যে বিপ্লব পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো যার যার জায়গা থেকে প্রপারলি ফাংশন করছে, কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের তাদের যে দৃষ্টিভঙ্গি থেকে তারা এই বিপ্লবটাকে দেখেছে বা যেভাবে তারা পার্টিসিপেট করেছিল সেটাকে এখন তারা নিজেদের মতো করে প্রকাশ করার চেষ্টা করছে। আমি একটু বলি, মানে একটু আসার জায়গাটা হচ্ছে কি যে প্রতিটা দল কিন্তু রেগুলারই একসাথে বসছে। আপনি যদি ঐকমত্য কমিশনের প্রোগ্রামটা দেখেন, দ্যাটস দ্য বিউটি। এরকম তো আমাদের এখানে আসলে হয় না। সুতরাং জুলাইকে কেন্দ্র করেও ঐকমত্য কমিশন তো জুলাইকে কেন্দ্র করেই হয়েছে বা জুলাইয়ের কারণেই হয়েছে। আজকে জুলাই না হলে ঐকমত্য কমিশন কোথায় হতো? তো অত বড় একটা অডিটোরিয়ামে যখন আমরা দেখি যে সকল দল একসাথে বসছে, তারা কথা বলছে, তারা পরস্পরের সাথে বিভিন্ন বিষয়ে একমত হচ্ছে, দ্বিমত করছে, আমার কাছে ওইটাও ভালো লাগে যে না, ঠিক আছে, জুলাইয়ের একটা আউটপুট কিন্তু ঐকমত্য কমিশন। যদিও সেখান থেকে আমরা কতটুকু আলটিমেট ভালো রেজাল্ট পাবো সেটাও নিয়েও সন্দেহ আছে আর কি। অনেকেই বলছে যে কিছুই আসলে পাওয়া যাবে না সে অর্থে। আমি এবার একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দিয়েছেন একজন। জি। তো আনুষ্ঠানিকভাবে আসলে বিষয়গুলো বিচারের কার্যক্রমগুলো শুরু হয়ে গেল। তো সব মিলে কি মনে হচ্ছে যে আসলে সরকার যে প্রতিশ্রুত যে বিচার মানুষের দাবি সেটা কি পুরোপুরি পূরণ হচ্ছে? আসলে আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। আসলে এটাই হচ্ছে আজকের দিনের আমার মতে সবচেয়ে বড় ঘটনা, এই কারণে যে এইটা জুলাই বিপ্লবের পরে সবচেয়ে কোর ডিমান্ড ছিল এটা, যে জুলাই অগস্টে বিপ্লবের সময় ফ্যাসিবাদী শক্তি তাদের যে রাষ্ট্রীয় এজেন্সি এবং তাদের যে যত ধরনের প্রতিষ্ঠান আছে তাদেরকে ব্যবহার করে নিরস্ত্র জনগণের উপর, একদম ছাত্র জনতার উপরে যেভাবে তারা গুলি করেছে এবং লিথেল উইপেন ব্যবহার করেছে, মারণাস্ত্র ব্যবহার করে, এইটার একটা প্রতিকার, এটার একটা বিচার করা দরকার। এবং এটাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম দাবি, যাতে ভবিষ্যতে আর কোনোদিন কোনো সরকার জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আবার জনগণকেই হত্যা করতে না পারে। এই বিচারটা ভিকটিম যারা, তাদের 1 নম্বর দাবি। আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে ভিকটিমদের তো আসলে অন্য যত পলিটিক্যাল যে দাবিগুলো সেগুলো তাদের জন্য যতটুকু তাদের শান্ত করবে তার থেকে অনেক বেশি তারা চাইবে হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচারগুলো হোক। সেই বিচারটা এতদিন পরে শুরু হয়েছে, এটা নিয়ে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে কিছুটা অস্বস্তি বা কারো কারো মনে হচ্ছে এটা আরো আগে করতে পারতো। কিন্তু আইনের যে প্রক্রিয়া থাকে আসলে সেই আইনের প্রক্রিয়া, এবং আপনি জানেন যে এটা একটা আমাদের যে ট্রেডিশনাল যে আইন, যে ফৌজদারি দণ্ডবিধি যে আইন, তার বাইরে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আসলে এই বিচারটা হচ্ছে। ওটা একটা বিশেষ আইন এবং সেই বিশেষ আইনের যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো একটার পর একটা শেষ করেই তাদেরকে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। এটা মূলত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা বলি যে ট্রায়াল প্রসেস শুরু হয়। এর আগেও যে প্রসেসটা থাকে সেই প্রসেসটা হচ্ছে কিছুটা আপনার থিওরিটিক্যাল, একটা বড় বড় ডেট দেয়, হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের তদন্ত প্রতিবেদন জমা দিতে হয়, কোর্ট আবার সেটাকে ভেরিফাই করে, কতটুকু জাস্টিফাই সেটা করে, তারপর একটা ফর্মাল চার্জ হয়, সে আলোকে অভিযোগগুলো গঠন হয়, এরকম প্রক্রিয়াগুলো থাকে। আর বিচার প্রক্রিয়া যেটা বলে সেটা আজকে থেকে শুরু হলো। এখানে একজন সাক্ষী আজকে দিয়েছেন, উনি একজন ওনার নাম হচ্ছে খোকন চন্দ্র বর্মন। উনি একজন মাইক্রোবাস চালক। উনি যেটা বলেছেন, ওনার খুব বিভৎস চেহারা, মানে এখন ওনার খুব ক্লোজ রেঞ্জ থেকে পুলিশ ওনাকে গুলি করেছিল এবং এই লোকটাকে আমি দেখেছি। এই লোকটাকে আমার একাধিক প্রোগ্রামে দেখার সুযোগ হয়েছে। তিনি আপনার মুখের উপরে তিনি মাস্ক পরে থাকেন, এটা যখন খুলে তখন তার পুরো মুখটা আসলে মনে হয় যে শরীর থেকে আলাদা হয়ে গেছে। মুখে তার 2টা মুখ মনে হয়, একটা মুখ আপনার তার শরীরের সাথে লাগানো, আরেকটা মুখটা পুরো ডিটাচড, এবং ওনার পুরো বাম চোখ, বাম নাক এবং গাল এটা আসলে বের হয়ে গেছে এবং খুবই বিভৎস লাগে দেখতে। কারণ একদম
কাছের একটা জায়গা থেকে তাকে গুলিটা করা হয়েছে। উনি বেঁচে আছেন, এটা মিরাকেল। ওনার চিকিৎসা হয়েছে, তারপর ওনার এই ফেসের এটা আসলে চেঞ্জ করা হবে না। উনি বোধহয় আর কখনো, আমি জানি না এটা কোনো ফেশিয়াল সার্জারি করে সম্ভব কিনা, বাট এটা খুব কষ্ট হয় দেখতে যে এরকম একজন মানুষ, এবং একজন অ্যাম্বুলেন্স চালক, তিনি কোনো আহামরি অর্থশালী বা ধনাঢ্য কেউ না, একেবারেই সাধারণ মানুষ। উনি বিভিন্ন এই ভিকটিমদের নিয়ে যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে উনি মাঝে মাঝে আসেন, সেখানে আমি তাকে দেখেছি। তিনি কথাও বলতে পারেন না, তার কথাগুলো আপনি খুব স্বাভাবিকভাবে, যেহেতু মুখ বিকৃত হয়ে গেছে, তার জিহ্বাও এফেক্টেড হয়েছে। তো উনি ওনার মানে অভিজ্ঞতা বর্ণনা করেছেন আজকে, এবং সেটা টেলিভিশনে লাইভ সম্প্রচার হয়েছে। এটা এই ট্রাইব্যুনালের একটা অনবদ্য বৈশিষ্ট্য, এবং ফেসবুকে পেজেও এটা লাইভ সম্প্রচার হয়েছে। এবং কিভাবে ওনাকে যাত্রাবাড়িতে ডিউটিরত অবস্থায় পুলিশ আক্রমণ করেছে সেটা বর্ণনা করার পাশাপাশি উনি শেখ হাসিনা এবং ওনার যে তৎকালীন যে হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের আইজি সহ অনেককে তিনি এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন। এর মাধ্যমে আসলে এই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো, এবং প্রথমেই আমরা বলবো যে প্রসিকিউশন এমন একজন ব্যক্তিকে এনেছে যিনি সরাসরি একজন ঘটনার ভিকটিম এবং যিনি কথা বলতে পারেন, অর্থাৎ যারা চলে গেছে এবং বা শহীদ হয়েছে এরকম কাউকে তো আনলে সে বর্ণনা করতে পারবে না, কিন্তু উনি আসলে মরতে মরতে বেঁচে যাওয়া যেটাকে বলে, উনি বেঁচে আছেন, এটা মিরাকল। মানে আসলে তো জুলাই বিপ্লবের আমরা তাজা স্মৃতিগুলো সবগুলো আছে, ভিকটিমরা বেঁচে আছেন, এবং এরকম অসংখ্য প্রমাণ ফুটেজ সবার কাছে। আমরা আশা করছি যে একটা আন্তর্জাতিক মানের বিচার সেখানে হবে এবং ন্যায় বিচার স্থাপিত হবে, এটাই আমরা আশা করি, কারণ সবকিছুই তো তাজা আছে। এবং আমরা আশা করি যে এই বিচারটা খুবই দরকার এই কারণে যে আমরা আসলে এই দেশে আর কোনো শাসক এরকম ফ্যাসিবাদী হয়ে না উঠুক, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে আপনি যেহেতু আলোচনাটা হয়েছিল ছাত্রদলের প্রোগ্রামে, আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী এনি এবং হাবিব নবী খান সোহেল তারা একসময় ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছিলেন, তারাও এই প্রসঙ্গগুলো এনেছেন। বিশেষ করে এনি বলেছেন যে দেশে কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না, যেটা জুলাই আমাদের শিখিয়ে দিয়ে গেছে। এবং আমানুল্লাহ আমান বলেছেন যে 3 প্রজন্মের ইতিহাস জানতে হবে এখনকার ছাত্রদেরকে, যে 3টা বড় বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। তো মোটামুটি জুলাইকে জাগ্রত করার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই প্রোগ্রামগুলো অনেক কাজে লাগবে। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে এসেছি। এখানে এসে আসলে আমরা একটা ঘটনা জানি যে জামায়াতে আমির তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে, এবং এই চিকিৎসা প্রক্রিয়া বা আমিরে জামাতের এই ওপেন হার্ট সার্জারির প্রক্রিয়ার আগে এবং পরের ঘটনায় বাংলাদেশের রাজনীতিক যে কালচার তার একটা বড় ধরনের পরিবর্তনের আভাস মেলে। আপনি জানেন যে এখানে জামাতে আমিরকে দেখতে বাংলাদেশের সর্বস্তরের যারা জুলাই বিপ্লবকে ধারণ করে সমস্ত নেতারা তাকে দেখতে গিয়েছেন, এবং বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবারও গিয়েছেন ইউনাইটেড হাসপাতাল দেখা করতে, এবং তারেক রহমানের বার্তা নিয়ে হাবিব নবী খান সোহেল এবং শহীদুদ্দিন চৌধুরী এনি দেখা করতে গিয়েছিলেন হাসপাতালে। তো এবং অনেক আরো বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রধানরাও গিয়েছেন। তো এই কালচার বাংলাদেশে আসলে ছিল না। এটা নতুন করে জুলাইয়ের ফলে আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ, যেটা মানুষ জাতি দেখতে চায়, যে রাজনৈতিক বিভেদ বা মতপার্থক্য থাকার পরেও একজন আরেকজনের খোঁজ খবর রাখবেন, ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকবে, বিতর্কের বেলা বিতর্ক হবে। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন, যদি আরেকটু? আসলে পরিবেশ দিনকে দিন খারাপ হয়েছে, যেটা বাস্তবতা। একটা সময় কিন্তু আমার যখন শৈশব, আমি সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসে 2 নেত্রী একসাথে যেতেন, এবং সেই ছবি এখনো আপনি যদি নেটে দেখেন তাহলে দেখবেন যে 2 নেত্রী পাশাপাশি বসে আছেন, বা এরশাদ সাহেব আছে বা জামাতের লোকজন আছে, এরকম একটা বাস্তবতা একটা সময় ছিল। সেইখান থেকে আসলে ওভার দ্য ইয়ার্স আমাদের পলিটিক্যাল কালচারগুলো নষ্ট হয়েছে। বিশেষ করে এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি মনে আছে কিনা, 2006 সালে যখন আপনার 2006 সালে যখন 28 অক্টোবরের পরের যে পরিস্থিতিটা হয়, ওই সময়কার যে আন্দোলনগুলো হয়েছিল, ওই সময় প্রথমে আওয়ামী লীগ এবং 14 দলের যে নেতাকর্মীরা তারা কিছু দাবি করেছিলেন।
সেটা হচ্ছে যে অমুক দল বঙ্গভবনে আসতে পারবে না, অমুক দল অমুক জায়গায় যেতে পারবে না, অমুক দল গেলে আমরা যাব না, এরকম এই কালচারটা কিন্তু প্রথমে শুরু করেছিল এই আওয়ামী লীগ এবং তাদের যে মহাজোট। এবং ওই সময় এই কালচারটি স্টাবলিশ হতে এমন একটা পর্যায়ে হলো যে তখন একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংকট চলছিল, এবং সেই সংকটটা তো অন্য দলের পার্টিসিপেশন যেন না হয় এইটা নিশ্চিত করার জন্য একটা পর্যায়ে দুই পার্টির মহাসচিবের মধ্যে একটা বৈঠক হলো পার্লামেন্ট ভবনে। সেই সময় মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন বিএনপির, আর আব্দুল জলিল সাহেব ছিলেন আওয়ামী লীগের। এটাও করা হয়েছিল যাতে অন্য কোনো দলকে প্রসেসের মধ্যে না আনা হয়। মূলত এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে বাংলাদেশে অন্য দলগুলোর ব্যাপারে একটা বা বিভিন্ন দলের সাথে দূরত্ব তৈরির একটা প্রকাশ শুরু হয়। আর আওয়ামী লীগের যে 15.5 বছর, এই 15.5 বছরে তো একচেটিয়া ভাবে আওয়ামী লীগ এবং তার যে মহাজোটের যে পার্টনার এর বাহিরে আর কাউকে আসলে কোথাও স্পেস দেওয়া হয়নি। এবং ফলে একটা সময় দেখা গেল যে সেখানে অন্য আওয়ামী লীগ বিরোধী দলের কেউই যাওয়াত পাচ্ছে না, কোনো প্রোগ্রামে তারা যাওয়াতও পাচ্ছে না, যেতেও পারছে না, এবং আমাদের এই কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামেও তাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন এই জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের মধ্যে একটা ঐক্যতান প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে আবার জামাতের আমির সাহেব যেহেতু কিছুটা চেষ্টা করেন উদার ভঙ্গিতে সব দলের সাথে চলাফেরা করতে মিশতে, ফলে তার ব্যাপারে মোটামুটি সব জায়গাতে একটা গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতা থাকার কারণে উনি যখন অসুস্থ হয়ে গেলেন প্রথমে গত 19 তারিখে একটা সমাবেশে, দলের সমাবেশে, তখন কিন্তু অসুস্থ হওয়ার পরে মির্জা ফখরুল সাহেব তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। জি, এরপরে সেখানে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন, এবং এরপরে উনি যে এখন যে ওনার বাইপাস সার্জারি হলো তার আগে যে 2-3 দিন হাসপাতালে যে কিছু টেস্ট করতে হয় ওই সময়গুলোতেও তাকে বিভিন্ন দলের লোকেরা, উপদেষ্টারা, বিশিষ্ট সিভিল সোসাইটি যারা নেতৃবৃন্দ তারা কিন্তু তাকে দেখতে গিয়েছেন। এবং আমরা খবর পেয়েছি তাকে সেনাপ্রধান খোঁজ নিয়েছেন, তাকে প্রধান উপদেষ্টা খোঁজ নিয়েছেন, এবং এখন উনি আইসিইউতে আছেন অপারেশনের পরে। এই সময়টাতেও কিন্তু বিএনপির লোকেরা যাচ্ছেন, এবং তারা জানেন যে এখন দেখা করা যাবে না, তারপরও তারা যাচ্ছেন, খোঁজ নিতে যাচ্ছেন, ফুলের তোড়া নিয়ে যাচ্ছেন। আপনি মির্জা ফখরুল সাহেবের কথা বললেন, হাবিবুন নবী সোহেল সাহেব গিয়েছিলেন, তারপরে অন্য উপদেষ্টারাও যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন। এইটা আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির একটা পজিটিভ সাইন, এবং আমরা আশা করব আগামীতে যে দলীয় সরকারটা প্রতিষ্ঠিত হবে সেও যেন আওয়ামী লীগের মতো আবার সে পুরনো কালচারে চলে না যায়, এবং তারাও যেন তাদের যে রাষ্ট্রীয় প্রোগ্রাম বা পারস্পরিক সৌহার্দ্যের যে জায়গাটা এটা যেন তারা তাদের বিভিন্ন ধরনের ওকেশনগুলোতে বা বিশেষ প্রয়োজনে এটা হয়। আরেকটা শুধু আমি লাস্ট কথা বলি, এটা আমার মাঝে মাঝে একটা আফসোসের জায়গা আছে যে মানে স্বাধীনতার এত বছর পরও আমরা যখন জাতীয় কোনো দুর্যোগ পরিস্থিতি হয়, সেটা হতে পারে ঘূর্ণিঝড়, সেটা হতে পারে কোনো নিরাপত্তা ইস্যু, অন্য অনেক দেশে দেখি যে আমরা একটা সর্বদলীয় মিটিং হয়, প্রধানমন্ত্রী কল করেন, আমাদের এই কালচারটাও নেই। আমরা আশা করবো এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে এরকম একটা অ্যাপ্রোচ আমরা দেখেছি। আমরা আশা করবো যে দলীয় সরকার যে আসবে তারাও এই ভবিষ্যতে বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুতে বা তৈরি হলে এরকম সর্বদলীয় মিটিং করে তারা একটা সম্মিলিত সিদ্ধান্ত নেবেন, ওইটা জাতীয় সংহতি অনেক বৃদ্ধি করবে। আমরাও আশা করছি যে বাংলাদেশ আসলে যে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন যুগে প্রবেশ করেছে, সেটা জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে এবং রাজনৈতিক ঐক্যমতের বিষয় আমাদের কথা হচ্ছে, আমরা জানি যে দ্বিমতটা থাকবেই, এটা গণতান্ত্রিক সৌন্দর্যের একটা অংশ, মতপার্থক্য থাকবেই, তারপরও রাজনৈতিক সৌহার্দ্য এবং আপনি যেটা বললেন যে জাতীয় ঐক্যমতের বিষয়টা প্রতিষ্ঠিত থাকবে, এটা আমরাও কামনা করছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জাতীয় অনেকগুলো ইস্যু নিয়ে কথা বললাম। আশা করছি পরবর্তীতে আরো কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।